আর শিক্ষামন্ত্রীর বিস্তারিত বক্তব্য দেখুন আজ রাত 8টায় অবশ্যই। আর যেটা বলছিলাম, শিক্ষামন্ত্রীও বলছেন যে স্কুলে ফিরে যান, প্ররোচনায় পা দেবেন না। যেটা বলছিলাম, গত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি চাকরিহারাদের একাংশ তারা স্কুলে যাচ্ছেন। আজকেও এরকমই ছবি উঠে এলো আরামবাগ থেকে। শেফালী মণ্ডল তিনি স্কুলে গেলেন। কেন গেলেন? পরীক্ষা চলছে, পরীক্ষায় গার্ড দিলেন শেফালী মণ্ডল। কাজে যোগ দেওয়ায় খুশি পড়ুয়ারাও। স্কুলে তো আমাদের আসতেই হবে, কারণ ছাত্রছাত্রীদের কথা আমাদেরকে মাথায় রাখতেই হবে। আমরা ছাড়া তাদের বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন তারা হয়ে পড়বে। এই যে পরীক্ষা চলছে স্কুলে, সেখানে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে। তো মুখ্যমন্ত্রী যিনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে দেখবেন, যোগ্যদের হয়ে উনি কথা বলবেন। তো সেখানে আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর উপর, এবং আমরা স্কুলে সেই জন্য কন্টিনিউ আমরা আসবো। শেফালী ম্যাডাম আমাদের এডুকেশনের শিক্ষকতা করছেন, খুব ভালো শিক্ষিকা, ছাত্র ছাত্রী দরদি। তো মহামান্য সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে চাকরি বাতিল হয়েছে, সেটা আমরা মিডিয়া থেকে শুনেছি, কিন্তু আমাদের কাছে যেহেতু কোনো অর্ডার নেই, তাই উনি ছাত্র ছাত্রীদের স্বার্থে যেহেতু পরীক্ষা চলছে উনি স্কুলে আসছেন এবং পরীক্ষার ডিউটিও করছেন। ছেলেরা এডুকেশন সাবজেক্ট চাইবে, এখন ওই ম্যাডাম না থাকলে আমাদের এডুকেশন সাবজেক্টটাই উঠে যাবে। তিনিও বলছেন যে যোগ্যরা নিশ্চিতভাবেই আবার স্কুলে ফিরে আসবে, তো আমরা সেই আশাতেই আছি। আর এখনো চোখের জল বাঁধ মানছে না অনেকেরই। যেমন আসানসোলের বারাবণীতে স্বামী স্ত্রী দুজনের চাকরি গেছে, আর দুরারোগ্য রোগে আক্রান্ত তাদের সন্তান। কি করবেন, কিভাবে? মাসে 20,000 টাকা ওই সন্তানের জন্য টাকা খরচ হয়। 20,000 ওই চিকিৎসায় সন্তানের। কোথা থেকে আসবে সেই টাকা? এই সব নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ এই পরিবারে। ভীষণ সমস্যায় পড়েছি। আমাদের দুজনের রোজগারের প্রায় ম্যাক্সিমাম পোর্শনটাই চলে যায় আমার বাচ্চা ট্রিটমেন্টের ক্ষেত্রে। ও ট্রিটমেন্ট কিভাবে করাবো পরবর্তী ক্ষেত্রে সেটাও আমাদের জানা নেই। আর আমরা পরবর্তী ক্ষেত্রে কি খাবো, পরের মাস থেকে আমাদের স্যালারি স্টপ হয়ে গেছে। কি করব নিজেও জানি না। হয়তো অনেক টিচার যেমন মৃত্যুর পথ বেছে নিচ্ছেন, হয়তো সেটাও হয়ে যেতে পারে আমাদের সাথে। আমরা সেটাও জানি না কি করব পরবর্তী ক্ষেত্রে। আমরা যোগ্যভাবে এসেছি এখানে, হঠাৎ করে এরকম সিচুয়েশন হবে কখনোই ভাবতে পারিনি। সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি আছেন ওনার উপরে আমার বলার কিছু নেই, কিন্তু ওনাকেও একটু ভাবতে হতো যে এর মধ্যে যে অনেক নিরাপরাধ আছে তাকে আমি শাস্তি কিভাবে দেবো। আমাদের যোগ্যদের একটাই বক্তব্য, আমাদের এই প্যানেল ক্যান্সেল করা চলবে না। দরকার হলে আপনি রিপ্যানেল করুন, কিন্তু প্যানেল ক্যান্সেল কোনো মতেই করা চলবে না। এই চাকরি আমাদেরকে ফেরত দিতে হবে, অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট ফেরত দিতেই হবে। আমরাও আশা করব যে কোনোভাবেই হোক এদের চাকরি থাকবে, এরা বেতন পাবেন, এরকম আশঙ্কায় ভুগবেন না। আর আজকেই চাকরিহারারা তারা প্রতিবাদ মিছিল করলেন। গতকাল কসবায় যে ঘটনা ঘটেছে, পুলিশের লাঠি তার প্রতিবাদে এবং যোগ্য অযোগ্য বাছাইয়ের দাবিতে তারা আন্দোলনে নামলেন। শিয়ালদা থেকে মিছিল 12টার সময়, সেই মিছিল গিয়ে পৌঁছলো ধর্মতলায় ডরিনা ক্রসিংয়ে তারা অবস্থান বিক্ষোভ দেখালেন। চাকরিহারাদের সঙ্গে যোগ দিলেন আরজি করের প্রতিবাদীরাও। আগামীকাল এখান থেকে যে তারা এসএসসি ভবন অভিযান করবেন সেই ডাকও দিলেন। এসএসসি ভবনের সামনে অনশনে চাকরিহারা একজন এখনো আপাতত। 48 ঘন্টার মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশের দাবি, ওএমআর শিটের মিরর ইমেজে প্রকাশের দাবি। বিদ্যজনদের সুশীল সমাজকে পাশে থাকার আর্জি চাকরিহারার। অনশনে প্রথম বসেন পঙ্কজ রায় নামে চাকরিহারা। এসএসসির সামনে বুধবার থেকে অবস্থান চাকরিহারাদের। অবস্থানের পর এবার অনেকে মিলে অনশনে বসার হুঁশিয়ারি আগামীকাল থেকে। এক্ষুনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট, মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি। এই শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের পথই আমরা
বেছে নিয়েছি। আমাদের যে অনশন কর্মসূচি গৃহীত হয়েছে, প্রথম পর্যায়ে মাননীয় শিক্ষক পঙ্কজ রায় মহাশয় বসবেন এবং এটা আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত। সুতরাং আমরা এই অনশন কর্মসূচিটাকে কিভাবে সঠিক উপায়ে বাস্তবায়িত করা যায় আপনারা জানতে পারবেন। আর এবার চলে যাচ্ছে আন্দোলন দিল্লিতে, যন্তর মন্তরে। দিল্লিতেও অবস্থানে বসবেন চাকরিহারারা। চাকরিহারাদের কর্মসূচি এবার দিল্লিতে। দিল্লির যন্তর মন্তরে 16ই এপ্রিল কর্মসূচি। 150 জন আন্দোলনকারীকে অনুমতি দিয়েছে পুলিশ ওখানে আন্দোলনে বসার। আমরা দিল্লিতে যন্তর মন্তরে এই দাবি নিয়ে আন্দোলন করতে চাইছি যে আমাদের ওপর যে অন্যায় অবিচারটা হয়েছে, আমরা যোগ্য হয়ে যেভাবে আজকে রাস্তায় বসে আছি, সেই রায়টাকে পুনর্বিবেচনা যাতে করা হয়, সেই দাবিতে আমরা যন্তর মন্তরে আন্দোলন করতে চলেছি। 16 তারিখ আমাদের এই আন্দোলনটা হবে। আর এ নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। চাকরিহারাদের উস্কানি দেওয়ার অভিযোগ বাম, অতি বামেদের অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। আর পাল্টা যোগ্যরা কেন বঞ্চিত হলেন সুজল চক্রবর্তীর প্রশ্ন। ফিরহাদের সমালোচনায় সুকান্ত মজুমদার। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য। কিন্তু মূল হচ্ছে সুপ্রিম কোর্টের লড়াই। মুখ্যমন্ত্রী যে পথটা দেখিয়েছেন সেই পথেই সুরাহ হবে। শিক্ষকদের নিয়ে রাজনীতি হচ্ছে এবং হচ্ছিল এবং হচ্ছেও। এটা পুরোটাই লেফট এবং আল্ট্রা লেফটের খেলা। সেই খেলায় এরা মাটিতে পা পাচ্ছে না, যেখানে যা পাচ্ছে সেটাকে ধরছে, যেটা নিয়ে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হচ্ছে। এরা বিজেপির হাতকে শক্ত করবার চেষ্টা করছে লেফট। ফিরহাদ হাকিম পারলে এই উত্তরটা দিন। যোগ্যরা তারা বঞ্চিত হচ্ছে কেন? টাকার বিনিময়ে চাকরি হয়েছে কেন? র্যাঙ্ক জাম্পিং হয়েছে কেন? প্যানেল এক্সপায়ারি করার পর সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কেন? এবং এই দায়িত্বটা একা শিক্ষামন্ত্রীর নয়। ফিরহাদ হাকিম বলেছিলেন আমাদের যৌথ দায়িত্ব, মুখ্যমন্ত্রী সহ ওরা সবাই অপরাধী, অর্গানাইজড ক্রাইম। এই সমস্ত শিক্ষকদের চাকরি চলে গেছে ফিরহাদ হাকিম সাহেব এবং তার দলবলের চুরির জন্য। সমস্যা হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব জীবনে কোনো পরীক্ষা দিয়ে চাকরি পাননি। যদি চাকরি পেতেন তাহলে পরে তার সেই কষ্টটা, তার মর্মটা তিনি বুঝতে পারতেন। অতএব এই শিক্ষকদের নিয়ে চাকরি চলে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করবেন না। পাশে যদি থাকতে না পারেন, না থাকুন, দূরে থেকে গালি দেবেন না। নেটওয়ার্ক 18-এর রাইজিং ভারত সামিট। আর সেখানেই অমিত শাহ বুঝিয়ে দিলেন 26-এ টার্গেট হচ্ছে বাংলা। আর তাই জাতীয়তাবাদ উস্কে দিলেন, জাতীয়তাবাদের আবেগ, এবং সঙ্গে সঙ্গে মেরুকরণের অস্ত্রতে শান দিলেন অমিত শাহ। আর অনুপ্রবেশ নিয়েও আক্রমণ করলেন রাজ্য সরকারকে।